হ্যালো বন্ধুরা, আজকে আমি দ্য ক্লাসিক নামের বিখ্যাত এই কোরিয়ান মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিটি 2003 সালে মুক্তি পেয়েছিল। এই মুভিটি কোরিয়ান সিনেমার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় এবং যারা রোমান্টিক ড্রামা পছন্দ করেন তাদের এই মুভিটি অবশ্যই দেখা উচিত। মুভির শুরুতে জিয়া নামের একজনকে দেখতে পাই। জিয়ার বাবা মারা যাওয়ার পরে তার মায়ের সাথে অন্য জায়গায় চলে এসেছিল, আর এখন তার মাও বেঁচে নেই। জিয়া বাহিরের দিকে তাকিয়ে রংধনু দেখছিল এবং তার মায়ের কথা মনে করছিল। তার মা বলতেন, রংধনু হলো স্বর্গের প্রবেশদ্বার। যখন কেউ মৃত্যুবরণ করে তখন সে এই পথে স্বর্গে প্রবেশ করে। এরপর আমরা দেখি জিয়া তার ঘর পরিষ্কার করতে শুরু করে। ঘর পরিষ্কার করতে গিয়ে সে একটি পূর্ণ বাক্স খুঁজে পায়, যা তার মায়ের পূর্ণ চিঠিতে ভরা ছিল। অনেক বছর আগে তার মা এই চিঠিগুলো পেয়েছিলেন। জিয়া একটি চিঠি পড়তে শুরু করতেই তার কলেজ বান্ধবী সুন ইয়ং এর ফোন আসে। সুন ইয়ং তাকে জানায় যে শিন মিয়ান ও তার সাথে আর্ট মিউজিয়ামে নাটক দেখতে যেতে হবে। এইখানে আমরা জানতে পারি যে সুন ইয়ং শিন মিয়ানকে পছন্দ করে, তবে নিজে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে পারে না। তাই সে জিয়াকে দিয়ে তার অনুভূতিগুলো লিখিয়ে নেয়। বারবার চিঠি লেখার সময় জিয়া মনে মনে শিন মিয়ানকে ভালোবাসতে শুরু করে, তবে তার বান্ধবীর কথা চিন্তা করে জিয়া তার ভালোবাসার কথা শিন মিয়ানকে বলতে পারে না। এরপর তারা তিনজন একসাথে নাটক দেখে এবং নিজ নিজ বাসায় ফিরে যায়। বাসায় ফিরে জিয়া তার মায়ের চিঠিগুলো বের করে পড়তে শুরু করে। তখন আমরা জানতে পারি জিয়ার মায়ের নাম জুনহি। আর মুভিতে একটি মজার বিষয় হলো জিয়া এবং জুনহি চরিত্র দুটি একজন অভিনেত্রী অভিনয় করেছেন, অর্থাৎ মা মেয়ের দুটি ভিন্ন চরিত্রে একই অভিনেত্রীর অভিনয় দেখা যায়। চিঠিগুলি পড়তে গিয়ে আমরা 30 বছর আগের সময়ের মধ্যে ফিরে যাই। সেখানে আমরা জিয়ার মা জুনহিকে দেখতে পাই, যিনি এই মুভির মেন নায়িকা। জুনহির বাবা একজন সফল রাজনীতিবিদ এবং উচ্চ প্রোফাইল লোকদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য একদিন জুনহি তার দাদার গ্রামে আসে। গ্রামে এসে তার পরিচয় হয় সাধারণ একটি ছেলে জোনার সাথে। তারা দুইজনেই তাদের ছুটি কাটাতে একই গ্রামে এসেছে। একদিন জুনহি জোনাকে একটি ভূতুরে বাড়িতে নিয়ে যেতে বলে আর বলে, দাদা ভূতুরে বাড়ি সম্পর্কে অনেক কিছু বলেছে, কিন্তু সেখানে যেতে নিষেধ করেছে। আমি সত্যি ভূতুরে বাড়ি যেতে চাই, কিন্তু আমার এমন কেউ নেই যে সেখানে নিয়ে যাবে। যদি আমি এখানকার মানুষদের বলতাম তাহলে তারা সোজা আমার দাদার কাছে বলে দিত। তখন জোনা রাজি হয় এবং পরের দিন তারা নৌকা করে রওনা দেয়। কিন্তু দেখা যায় নৌকা একটু আগাচ্ছে না, কারণ জোনা নৌকা চালাতে পারে না। জুনকি তাকে ভূতের বাড়ি যাওয়ার কথা বলেছিল, তাই সে চেষ্টা করে যাচ্ছিল। পরে তারা ভূতের বাড়ি পৌঁছায়, কিন্তু সেখানে কোনো ভূত দেখতে পায় না, শুধু একটা পাগল দেখে আর খুব ভয় পায়। জুনকি এবং জোনা দুপুর পর্যন্ত মজা করছিল। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে তারা নৌকার কাছে গিয়ে দেখে নৌকা অনেক দূরে চলে গেছে। বৃষ্টির মধ্যে তারা একটি আশ্রয়স্থল খুঁজতে থাকে। হঠাৎ করে জুনকি পড়ে যায় এবং পায়ে প্রচণ্ড ব্যথা পায়। জোনা জুনকিকে পিঠে নিয়ে রওনা হয়। তখন জুনকি বলে, আমি খুব ভারী, তাই না? জোনা বলে, না, তুমি একদমই ভারী না। তুমি বললে আমি পিঠে করে তোমাকে নিয়ে যাব যেখানে তুমি যেতে চাও। এরপর তারা একটি খামারের ভেতর আশ্রয় নেয় এবং বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে। যখন তারা ফিরে আসে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় জোনাকি পোকা বের হয় আর দৃশ্যটা ছিল দেখার মতো। জোনা একটি জোনাকি পোকা ধরে জুনকিকে দেয় এবং জুনকি খুবই খুশি হয়। এরপর তারা তীরে নৌকা দেখতে পায় এবং রওনা দেয়। নৌকা তীরে পৌঁছানোর আগে জুনকি তার গলা থেকে একটি লকেট খুলে জোনাকে দেয় এবং বলে, এমন সুন্দর সন্ধ্যা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তাদের উভয়ের হৃদয় ছিল খালি কাগজের মতো এবং সেদিন কিছু নতুন রেখা আঁকা হয়েছিল। সেদিনের পর আর তাদের দেখা হয়নি। পরে জানা যায় জুনহি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল এবং তাকে হাসপাতালে যেতে হয়েছিল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, কারণ গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গিয়েছিল এবং স্কুলও শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে জোনাও তার স্কুলে ফিরে যায়। একদিন জোনার বন্ধু আনসু তার কাছে আসে এবং তাকে জানায় যে তার পরিবার তার জন্য একটি মেয়ে পছন্দ করেছে। সেই মেয়েটি আনসুর মায়ের বন্ধুর মেয়ে। আনসু জোনাকে একটি চিঠি লিখতে সাহায্য করতে বলে, কারণ সে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারে না। মেয়েটির একটি ছবি দেখানোর পর জোনা খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে এটি জুনহির ছবি। সে ভেবেছিল হয়তোবা জুনহির সাথে তার আর দেখা হবে না, কিন্তু এবার তার আশা ফিরে আসে। এরপর একদিন জোনা আনসুর সাথে জুনহির স্কুলের অনুষ্ঠানে যায়, যেখানে জুনহি পিয়ানো পরিবেশন করে। অনুষ্ঠান শেষ হওয়ার পর জোনা ফুলের তোড়া নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে, কিন্তু জুনহির কাছে যেতে অক্ষম হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আনসুর মা ও বাবা। তখন হঠাৎ জুনহি জোনাকে দেখে, কিন্তু কোনো কথা বলে না। জোনা অনেকক্ষণ হাঁটে এবং সবার চোখ এড়িয়ে জুনহির জন্য অপেক্ষা করে। জুনহি ফাংশন শেষ হলে ফিরে আসে এবং বাইরে জোনাকে খুঁজে পায়। তাদের মধ্যে কথা হয় এবং দুজনেই খুব খুশি হয়। এই দৃশ্যের পর আমরা বর্তমানে ফিরে আসি। সিন মিয়াং জিয়া ও সুন ইয়ংকে নাটক দেখার জন্য আমন্ত্রণ করে। নাটক শেষে সিন মিয়াং তাদের ডিনার করাবে বলে, কিন্তু এর মধ্যে সিন মিয়াং আর সুন ইয়ং বেশি কাছাকাছি আসা দেখে জিয়া খুব জেলাস ফিল করে।
শিন মিয়ানকে সত্যিই বেশি ভালোবেসে ফেলেছিল জিয়া। শিন মিয়ান আর সুন ইয়ং এর ভালোবাসা দেখতে তার ভালো লাগছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে। সুন ইয়ংকে জিয়া জানায় যে সে চলে যাবে। কথাটা শুনে সুন ইয়ং খুশি হয়, কারণ সে চায় না শিন মিয়াংয়ের আশেপাশে জিয়া থাকুক। তবে শিন মিয়ান কথাটা শুনে খুশি হয় না। পরে শিন মিয়ান দুটি গিফট বক্স বের করে এবং বলে, জিয়া, একটা তোমার জন্য এনেছিলাম, নিয়ে যাও। জিয়া একটি বক্স নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, আর অন্যটি সুন ইয়ং নেয়। কিছুক্ষণ পরে সুন ইয়ং দৌড়ে জিয়ার কাছে যায় এবং বলে, তোমার হাতের গিফট বক্সটা আমার ভালো লেগেছে, আমাকে ওটা দাও আর তুমি আমারটা নাও। এরপর জিয়া বক্স খুলে দেখে একটা চিঠি, যার মধ্যে লেখা ছিল, যখন সমুদ্রে দিগন্ত সূর্য উদিত হয় তোমার কথা আমি ভাবি, যখন বসন্তের জ্যোৎস্না নরম আলো ছড়ায় তোমার কথা আমি ভাবি। এই সুন্দর লেখা দেখে জিয়া ভাবে এই গিফট বাক্সটা হয়তো তার জন্য না। সে চিঠির কথা সুন ইয়ংকে বলে। তখন সুন তাকে চিঠি ফেরত দিতে বলে। জিয়া ফেরত দিয়ে দেয়। জিয়া আবার তার মায়ের পুরনো চিঠি ও ডায়েরি পড়া শুরু করে। তখন আমরা দেখি আনসু জোনাকে একটি বল ডান্স ক্লাবে নিয়ে যায়। সেখানে আনসু জোনার সাথে জুনহির পরিচয় করায়। যদিও তারা একে অপরকে আগে থেকেই চিনত, তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্কও আছে, তা আনসু জানতো না। জোনা এবং জুনহি দুজনেই অপরিচিতদের মতো মিলিত হয়, অন্যের দৃষ্টি এড়িয়ে একে অপরের দিকে তাকায়। অনুশীলনের পরে তারা হাসে এবং দুজনেই একে অপরকে গোপনে জড়িয়ে ধরে। তাদের সাক্ষাৎ বাড়তে থাকে। অন্যদিকে আনসুর লেখা চিঠির কোনো উত্তর পায় না জুনহির থেকে, তাই সে নিজে জুনহির কাছে যায় এবং তার মনের অনুভূতি জুনহিকে জানায়, আর কপালে একটা কিস করে চলে আসে। অন্যদিকে জোনা তার ভালোবাসা মানে জুনহিকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে। আবার জোনা এটাও ভাবে যে তার বন্ধু জুনহিকে পছন্দ করে। এখন কিভাবে তাদের সম্পর্ক আগাবে, সে সেটা নিয়ে খুব দ্বিধায় পড়ে যায়। এরপর জুনহা জুনহির সাথে দেখা করতে যায়। তখন জুনহি সব ভেবে বলে, আমাদের আর নাই গুণই ভালো, কোনোভাবে আমাদের সম্পর্কটা টিকবে না, আজ থেকে তোমার সাথে আর দেখা করব না। এই বলে সেখান থেকে জুনহি চলে যায়। জোনা অনেকবার দেখা করতে চায়, কিন্তু জুনহি দেখা করতে চায় না। বৃষ্টির মধ্যে একদিন জোনা আবার জুনহির সাথে দেখা করতে যায়। একটা পর্যায়ে জুনহি নিজেকে আর ধরে রাখতে পারে না এবং জোনার সাথে দেখা করে। তাদের মধ্যে আবার সম্পর্ক তৈরি হয়। সেদিন বৃষ্টিতে ভিজার কারণে জুনহি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জোনা খুব চিন্তিত হয়ে পড়ে এবং তাকে দেখতে যায়। হাসপাতালে জোনা লুকিয়ে গিয়ে জুনহির কক্ষে ঢোকে, ভালোবাসা নিবেদন করে বলে, এইভাবে আর কতদিন আমাদের চলবে বলো, আমি আনসুকে সব জানাবো। আর তারা দুইজনেই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের সম্পর্কের সত্যি কথা আনসুকে জানাবে এবং আনসুকে জানায়। আনসু শুনে খুব কষ্ট পায়, কিন্তু পরে তাদের ভালোবাসা মেনে নেয়। আনসু তাদের পথ থেকে সরে যায় এবং তাদের সাহায্য করতে শুরু করে। জোনা প্রতিদিন চিঠি লিখে পাঠায় জুনহিকে, তবে চিঠির খামে নাম থাকে আনসুর, যাতে জুনহির বাবা মা তাদের সম্পর্কের কথা জানতে না পারে। এভাবে দিন এবং মাস কেটে যায়। সবার স্কুল ছুটি হলে জোনা তার গ্রামে ফিরে যায়। তখন জুনহি একটি চিঠির মাধ্যমে জানায় যে সে তার বাবার অনুমতি নিয়ে গ্রামে দাদার বাড়িতে আসবে এবং তারা দুজনে একসাথে ভালো সময় কাটাবে। আসার আগে আরেকটি চিঠি দেবে বলে জানায়। কিন্তু এর মধ্যেই তাদের চিঠি লেখার ব্যাপারটা ধরা পড়ে। আনসুর বাবা খুব কঠোর মানুষ এবং এই ধরনের কাজের জন্য আনসুকে বেধড়ক মারধর করে। স্কুলের ছুটি শেষ হওয়ার পর আনসু জোনাকে জানায় তার বাবা তাকে কিভাবে মেরেছে। সে একটি বেল্ট বের করে বলে, এই বেল্ট দিয়ে আমাকে মেরেছে, এখন আমি এই বেল্টকে ঘুমের ওষুধ দিয়ে মেরে ফেলবো। জোনা তখন বলে, ঘুমের ওষুধ থেকে বেশি ভালো হবে যদি দড়ি দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই আনসু নিজেই বেল্ট দিয়ে ফাঁস নিয়েছে। এমন অবস্থায় জোনা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। জোনা বুঝতে পারে নিজের সুখের কথা ভাবতে গিয়ে আজ এমন অবস্থা হয়েছে। যদি তার জুনহির সাথে কোনো সম্পর্ক না থাকতো তাহলে আনসুর এই পরিস্থিতি ঘটতো না। যদি সে আনসুর কাছে ঠিক সময় না আসতো তাহলে আনসু মারা যেত এবং সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারতো না। তাই সে সিদ্ধান্ত নেয় জুনহি আর আনসুর মাঝ থেকে সরে যাবে। জুনহি হাসপাতালে এসে আনসুর সাথে দেখা করে। ঠিক সেই মুহূর্তে জোনা তার গলার লকেট রেখে চলে যায়। জুনহি বুঝতে পারে জোনা চলে যাচ্ছে, সে আর আসবে না। লকেটটি জুনহির কাছে রেখে দেয়। এখন আবার বর্তমানে ফিরে আসি। জিয়া বৃষ্টির মধ্যে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। সে সময় শিন মিয়ান সেখানে পৌঁছে যায়। জিয়া তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং লাইব্রেরিতে যাওয়ার অজুহাত দেয়, কিন্তু শিন মিয়ান বলে সে তাকে লাইব্রেরিতে নিয়ে যাবে। তাদের কারোরই ছাতা ছিল না, তাই শিন মিয়ান নিজের জ্যাকেট খুলে দিয়ে দুজন একসাথে মাথার উপর ধরে দৌড়াতে থাকে। দৃশ্যটি সত্যিই রোমান্টিক ছিল। শিন মিয়ানের সাথে এইভাবে বৃষ্টিতে ভিজে যেতে জিয়ারও খুব ভালো লাগছিল। একসময় তারা দুজনেই বৃষ্টিতে ভিজে লাইব্রেরিতে পৌঁছে যায়। শিন মিয়ান চলে গেলে জিয়া বুঝতে পারে তার শিন মিয়ানের প্রতি অনুভূতি বাড়ছে। জিয়া পরের দিন একটি কফি শপে যায় যেখানে শিন মিয়ান প্রায়ই আসে। জিয়া মালিককে চেনে এবং মালিক তাকে বলে
গতকাল বৃষ্টির মধ্যে শিনমিয়ান এখানে ছিল, সে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। তারপর হঠাৎ করে সে তার ছাতা আমাকে দিয়ে বৃষ্টিতে ভিজে চলে যায়। মালিকের কথা শুনে জিয়া জানালার কাছে গিয়ে দেখে যে গতকাল বৃষ্টির মধ্যে সে যেখানে দাঁড়িয়েছিল সেই গাছটি দেখা যাচ্ছে। তখন জিয়া বুঝতে পারে যে শিনমিয়ান ইচ্ছাকৃতভাবে বৃষ্টিতে ভিজে তার কাছে এসেছিল। জিয়া যখন বুঝতে পারে যে শিনমিয়ান ইচ্ছাকৃতভাবে বৃষ্টিতে ভিজে তার কাছে এসেছিল, তখন সে ছাতা নিয়ে শিনমিয়ানের কাছে যায়। এরপর তারা একে অপরের কাছে তাদের অনুভূতি শেয়ার করে এবং দুজনের মধ্যে ভালোবাসা প্রকাশ পায়। এরপর জিয়া শিনমিয়ানকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তার মা যেতেন। তারা সেখানে বসে এবং ঠিক সেই সময় আমরা অতীতে ফিরে যাই, যেখানে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়েছে এবং জুনহি ও আনসু সেখানে উপস্থিত। যুদ্ধের সময় আনসু জুনহিকে সাহায্য করে এবং আমরা দেখতে পাই আনসু একটি বিশেষ স্টাইল করে, উপরে ফু দিয়ে নিজের মাথার চুল উড়ায়। ঠিক তখন বর্তমানে ফিরে আসি আর দেখি জিয়াও একই স্টাইল করেছে। এতে বোঝা যায় জিয়ার বাবা আনসু, যদিও তার মায়ের পছন্দ ছিল জুনা, তবে বিয়ে করেছিলেন আনসুকে। এরপর আমরা আবার অতীতে ফিরে যাই এবং জানতে পারি কেন জুনার সাথে জুনহির বিয়ে হয়নি। কোরিয়ার সংকটময় সময়ে জুনা যুদ্ধের জন্য ট্রেনে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেনে বসে সে যুদ্ধস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময়ে জিয়া ও আনসু সেখানে পৌঁছে এবং জিয়া ট্রেনের এক জানালা থেকে অন্য জানালায় জুনাকে খুঁজছে। যখন জিয়া জুনাকে দেখতে পায়, কথা বলার চেষ্টা করে, কিন্তু জুনা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জুনহি শুধু একটি কথাই বলে, আমার জন্য জীবিত ফিরে এসো। জুনহির কান্না দেখে জুনার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হয়। সম্ভবত এটি তার জীবনের শেষবারের মতো জুনহিকে দেখার মুহূর্ত। ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে জুনা দৌড়ায় এবং গেটের কাছে এসে পৌঁছায়। জুনহি আবার সেই লকেট জুনাকে দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে জুনা অবশ্যই ফিরে আসবে। এরপর জুনা সিদ্ধান্ত নেয় যে ফিরে আসার পর জুনহি থেকে দূরে যাবে না। যুদ্ধের সময় জুনাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তার একজন সাথী গুরুতরভাবে আহত হয়ে পড়ে এবং জুনাকে ধরে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। ঠিক সেই সময় শত্রুরা অতিরিক্ত আঘাত করতে শুরু করে, ফলে তারা সবাই পিছিয়ে যেতে বাধ্য হয়। আহত সাথীকে আর বাঁচানো সম্ভব হয় না। অনেকটা পথ অতিক্রম করার পর জুনা হঠাৎ দেখতে পায় যে জুনহির দেওয়া লকেটটা তার গলায় নেই, মানে সেটি আহত সাথীর হাতে রয়ে গেছে। সে আবার পিছনে ফিরে যায় এবং শত্রুদের সাথে দুঃসাহসিকভাবে মোকাবেলা করে সেই লকেটটি ফেরত নিয়ে আসে। কিছুক্ষণ পরেই জুনা আহত হয় এবং তাকে যুদ্ধ থেকে ফেরত পাঠানো হয়। জুনা সুস্থ হয়ে ফিরে আসার পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী রেস্তোরাঁয় জুনহির সাথে দেখা করে। জুনাকে দেখে জুনহি খুবই খুশি হয়। জুনা হাসি মুখে বলে, বরাবরের মতো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এরপর সে জিজ্ঞাসা করে, তুমি কি বিয়ে করেছো? তারপর নিজেই বলে, আমি কিছুদিন আগে বিয়ে করে ফেলেছি। জুনার কথা শুনে জুনহির খুব মন খারাপ হয় এবং সে অনেক কষ্ট পায়। সে কান্না করতে শুরু করে। তখন জুনা বলে, এখানে আসার আগে ভেবেছিলাম তোমার সাথে অনেক কথা বলবো, কিন্তু এখন কিছুই মনে পড়ছে না। তবে আমার ভালো লাগছে তোমার খুশি দেখে। তখন জুনহি অবাক হয়ে বলে, আমি যদি খুশি হতাম তাহলে তো কান্না করতাম না। তুমি কি দেখছো না আমি কান্না করছি? এ সময় আমরা একটি চরম সত্য জানতে পারি। যুদ্ধে আহত হয়ে জুনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এজন্য সে জুনহির কান্না দেখতে পাচ্ছে না। তারা দুজন অনেকক্ষণ ধরে কান্না করে। এরপর জুনহির দেওয়া লকেটটা বের করে জুনা ফেরত দিয়ে বলে, আমি আমার কথা রেখেছি। তখন জুনহি বলে, এটা তোমার কাছেই রেখে দাও। কিছুদিন পরেই আনসুর সাথে জুনহির বিয়ে হয়। বিয়ের 3 বছর পর তাদের কন্যা জিয়ার জন্ম হয়। একদিন জুনহি জিয়াকে নিয়ে নদীর তীরে হাঁটাহাঁটি করছিল। এমন সময় কিছু লোক এসে তাকে জানায় যে জুনা মারা গেছে এবং তার শেষ ইচ্ছা ছিল যে তার মৃতদেহ পোড়ানোর কিছু অংশ যেন জুনহি এই নদীতে ভাসিয়ে দেয়। এই সময় জুনহি আরও একটি সত্যি জানতে পারে। তার আর আনসুর বিয়ে হওয়ার 1 বছর পর জুনা বিয়ে করেছিলেন এবং এখন তার একটি ছেলে আছে। জুনা ইচ্ছা করেই মিথ্যে বলেছিলেন, কারণ তার দৃষ্টিশক্তি ছিল না। তিনি জানতেন জুনহি তার সাথে হয়তো ভালো থাকতে পারবে না। এই কথা শুনে জুনহি নিজের কান্না থামাতে পারেননি। একটি বেঞ্চে বসে তিনি অনেকক্ষণ ধরে কান্না করেন এবং তার ভালোবাসার শেষ ইচ্ছা পূর্ণ করেন। বর্তমানে ফিরে আসি, দেখি একই বেঞ্চে বসে জিয়া তার মায়ের গল্প শিনমিয়ানকে বলছে। হঠাৎ জিয়া দেখে শিনমিয়ান অঝরে কাঁদছে। জিয়া অবাক হয়ে তার দিকে তাকায়। তখন শিনমিয়ান তার ঘাড় থেকে একটি লকেট বের করে জিয়াকে দেয়। এটি সেই একই লকেট যা জুনহি জুনাকে দিয়েছিল। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি শিনমিয়ান হচ্ছে জুনার ছেলে। যদিও জুনা আর জুনহির ভালোবাসা পূর্ণতা পায়নি, তবে তাদের ছেলে মেয়েদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। শেষ দৃশ্যে আমরা দেখি জুনা যেভাবে তার ভালোবাসার মানুষ জুনহিকে জোনাকি ধরে দিয়েছিল, ঠিক তেমনি শিনমিয়ানও তার ভালোবাসার জন্য জিয়াকে জোনাকি ধরে দিচ্ছে। এই দৃশ্যটি দেখে মনে এক শান্তির অনুভূতি হয়। আর এইখানেই এই মুভির সমাপ্তি হয়।